তো আজকের আমরা শুরু করব আগে যে চ্যাপ্টারটা আমরা করছিলাম সেল দ্য ইউনিট অফ লাইফ, সেখানে আমাদের কিছু কিছু অর্গানেলস বাকি থেকে গেছিল, সেইটা থেকে আমরা আজকে স্টার্ট করছি ক্লাসটা। তো এখানে জাস্ট ইনফরমেশন বেসড কিছু কথা লেখা রয়েছে, যেমন গলগি অ্যাপারেটাস। গলগি অ্যাপারেটাসটা কেমন দেখতে? ফ্ল্যাট স্যাক লাইক স্ট্রাকচার, মানে খানিকটা এই রকম দেখতে হবে জিনিসটা। এরকম এরকম থাকবে স্ট্রাকচারটা। এবং এই যে এক একটা যে আমি ফোল্ডিং আঁকলাম, এই যে এরকম একটা 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 করে যে আমি লাইনগুলোকে টানলাম একসাথে, সেই এক একটা ফোল্ডিং বা এই ফোল্ডিং গুলোকে বলা হয় সিস্টার্ন, যেটা এখানে লেখা রয়েছে। সেটার ভ্যালু মানে সেটার নাম্বার 4 থেকে 10 হতে পারে, and it is surrounded on side, above and below by swollen structures called the vesicles। মানে এই স্ট্রাকচারটার ওপরে যেটা থাকে, এই যে এখানে দেখো, এইখানে এই যে গোল গোল স্ট্রাকচার গুলো রয়েছে, এগুলো হচ্ছে ভেসিকলস। ভেসিকলস এর কাজটা কি? এরা হচ্ছে কি একটা কোনো পার্টিকুলার প্রোটিনকে বা কোনো একটা লিপিডকে এরা হচ্ছে গিয়ে ভেতরে স্টোর করে রাখে। যখন এটা দরকার হয় ট্রান্সপোর্ট করার জন্য, তখন এইগুলো এই ভেসিকলস গুলো গিয়ে যেখানে এইটাকে ডেলিভার করতে হবে, এই পার্টিকুলার স্টোরেজ মেটেরিয়ালটাকে ডেলিভার করতে হবে যেখানে, সেখানে গিয়ে সেই প্লাজমা মেমব্রেন সেই পার্টিকুলার অর্গানেলের বা সেই পার্টিকুলার জায়গাটার সাথে গিয়ে সেই জায়গার প্লাজমা মেমব্রেনের সাথে এরা জুড়ে যাবে, ভেসিকল গুলো জুড়ে এক হয়ে যাবে। এবার যেখানে তাহলে যেতে হলো, যেই অর্গানেলে বা যেখানে ওকে যেই সেলে ওকে পৌঁছতে হবে এই স্টোরেজ মেটেরিয়াল গুলো নিয়ে, সেটা নিয়েও পৌঁছে যাবে। এই সিস্টার্নে বা এই যে এই ফোল্ডিংস গুলো, এইগুলো হেল্প করে এদের এই কন্টিনিউয়াস মানে এই মানে এই যে ভেসিকল ফরমেশনটা, এই যে স্টোরেজ অর্গান ফরমেশন, এই সিস্টার্নি থেকেই অ্যাকচুয়ালি একটা একটা করে অংশ বেরিয়ে আসে, যেখানে এই স্টোরেজ মেটেরিয়াল গুলো থাকে। কিছু কিছু সিস্টার্নি আছে যেগুলোকে বলা হয় সিস ফর্মিং ফেজ, ঠিক আছে। আবার অনেকগুলো আছে যেগুলোকে বলা হয় ট্রান্স। তো সিস মানে হচ্ছে যেগুলো ফরমেশন, মানে যেই সিস্টার্ন এগুলো ভেসিকল ফরমেশন করে সেগুলোকে বলা হয় সিস, আর যেগুলো ডিস্ট্রয় করে সেগুলোকে বলা হয় ট্রান্স। আর এই সিস ফেজটা মানে মানে যেখান থেকে এই ভেসিকল ফরমেশন গুলো হতে পারে, সেইগুলো বেসিক্যালি কি করে, ওরা মুভ করে টুয়ার্ডস নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসকে ও ডেলিভার করতে যায় নিউক্লিয়াস বা এন্ডোপ্লাজমের দিকে, তাই জন্য এদের মুখটা থাকে। আর ট্রান্স হচ্ছে সবসময় থাকে হচ্ছে লাইজ টুয়ার্ডস দি প্লাজমা মেমব্রেন। তাহলে সিস ফেজ যেটা ফর্মিং ফেজ, সেটা নিউক্লিয়াস বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে থাকে। আর যেই দিকটা ম্যাচিউরড মানে ডিস্ট্রাকশন ফেজ, মানে যেখানে গিয়ে ও ডিস্ট্রয়েড হবে, যেখানে গিয়ে ও ডেলিভার করে দেবে, সেই জায়গাটাকে সেই দিকটা সবসময় প্লাজমা মেমব্রেনের দিকে মুখিয়ে থাকে। তাহলে সিস ফেজ হচ্ছে গিয়ে নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই জায়গাটায় এদের কাছাকাছি থাকে। বিকজ কোনো যদি জিনিস আমার দরকার হয়, আমি বললাম যে ট্রান্সপোর্ট করতে লাগে প্লাজমা মেমব্রেনে, বাট কোথা থেকে ট্রান্সপোর্ট করতে হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা নিউক্লিয়াস থেকে। তো সিস ফর্মিং বা ফর্মিং ফেজটা সবসময় নিউক্লিয়াস বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে থাকে, আর যেখানে গিয়ে ও ছাড়বে মানে যেখানে গিয়ে ডেলিভারি করবে সেই দিকটা ট্রান্সফেজ। তো এখানে দেখো বলেছে আর একটা কথা, যে on cis phase small vesicles fuse and add to Golgi body while vesicles are destroyed from trans phase। যেটা আগে আমি বললাম সেইটাই আর কি এখানে রিপিট করেছে, সেই কথাটাই। এবার ট্রান্স ফেজ আর সিস ফেজ এখানে খুব ভালো করে যে বোঝা যাচ্ছে তা নয়, কিন্তু সিসটা ভিতরের দিকে রয়েছে এবং ট্রান্সটা অনেকটাই বাইরের দিকে রয়েছে, এইটা একটা পয়েন্ট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে সিক্রেটারি ভেসিকল মানে এই যে আমি বলছিলাম যে কোনো একটা পার্টিকুলার প্রোটিন, কোনো একটা পার্টিকুলার লিপিড, সেইটা যদি একটা ভেসিকলের মধ্যে আবদ্ধ থাকে, তাহলে সেইটা তৈরি করে মানে সেই তৈরি হওয়া ভেসিকলটাকে বলা হয় সেক্রেটারি ভেসিকল। সেটা কে দেয়? এই গলগি অ্যাপারেটাসই সেটাকে সিক্রিট করে উইথ দ্য হেল্প অফ এই সিস্টার্নি গুলো। এখানে দেখো লিখে দিয়েছে হেল্পস ইন সিক্রেশন অফ পলিস্যাকারাইডস। পলিস্যাকারাইডস মানে আমি আগেই বলেছিলাম, পলিস্যাকারাইডস মানে কমপ্লেক্স সুগার। এনজাইম প্রোটিনেশিয়াসই নেচার হয় বেশিরভাগ প্রোটিনস।
তারপরে হচ্ছে আরো কিছু কিছু বলেছে, যেমন সেল প্লেট ফর্মেশন ডিউরিং সেল ডিভিশন, ভেসিকল সেপারেট অ্যান্ড they in the cell plate region fuse with each other and storage and secretion leading to storage of and secretion of cellular products. The cell division যখন আমরা পড়বো তখন একটা পোর্শন আসবে যেখানে আমরা জানবো রাদার যে সেল প্লেট ফর্মেশন হয়। সেল প্লেট ফর্মেশনটা কিরকম, যখন সেল ডিভাইড হয় তখন একটা প্লেনে ও ডিভাইড করতে থাকে, সেই প্লেন দুটো ফিউজড উইথ ওয়ান অ্যানাদার হয়, অ্যান্ড এই ফিউশনের সাথে যে সেলুলার প্রোডাক্ট গুলো দুটো সেলের মধ্যে আলাদা আলাদা হয়ে ফিউজ থাকে, সেই ফিউশন থেকে সরে গিয়ে যখন দুটো আলাদা সেল হয়ে যায় তখন কিন্তু এই ভেতরের স্টোরেজ এন্ড সিক্রেশন মানে স্টোরেজ প্রোডাক্টস বলো বা সেলুলার প্রোডাক্টস রয়েছে সেগুলো কিন্তু ডটার সেলসে ইকুয়ালি ডিভাইডেড হয়ে যায়। ঠিক আছে, তো বেসিক্যালি যদি আমাকে এক কথায় জিজ্ঞেস করতে হয় তাহলে আমি বলবো মেজর ফাংশন কিন্তু এই সিক্রেশন অফ পলিস্যাকারাইড, এনজাইম, প্রোটিনস এগুলোই। নেক্সট হচ্ছে আগের দিন আমরা কিছুটা পড়েছিলাম যে সিলিয়া ফ্ল্যাজেলা এরা কিরকম। সিলিয়া যেমন ফর এক্সাম্পল পুরো একদম সেলের বডিতে থাকে, ব্যাকটেরিয়াল সেলস এর কথা বলছি, ইউক্যারিওটিক সেলস এর কথা আমি বলছি না। আমি এখন যদি ব্যাকটেরিয়াল সেলসদের একটা অর্গানেল একটা মানে একটা পার্টিকুলার কোনো ব্যাকটেরিয়ার সিলিয়ার কথা বলি তাহলে আই নো এখন যে সিলিয়া মানে হচ্ছে স্মল ফিব্রিলার স্ট্রাকচার, পুরো সারফেস জুড়ে যে ছোট ছোট স্ট্রাকচার গুলো থাকে সেগুলোকে বলে সিলিয়া। এন্ড এই সিলিয়া এবং ফ্ল্যাজেলা হয়তো নাম্বারে একটাই থাকে, খুব কমই থাকে ফ্ল্যাজেলার নাম্বার। তো এই সিলিয়া ফ্ল্যাজেলা দুটোর কিন্তু কাজ হচ্ছে সেলকে মোটিলিটি দেওয়া বা মুভমেন্ট দেওয়া। যেমন প্যারামিশিয়া, তারপরে হচ্ছে ইউগ্লেনা, এগুলো হচ্ছে লিখেছে যে দে সুইম ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ সিলিয়া এন্ড ফ্ল্যাজেলা। এন্ড ইন মাল্টিসেলুলার অর্গানিজম, এবার মাল্টিসেলুলার অর্গানিজম মানে আমাদের ক্ষেত্রে এই যে সিলিয়া কোথায় কোথায় প্রেজেন্ট থাকতে পারে, আমাদের ভেন্ট পাইপে, নস্ট্রেলসে, এইসব জায়গাগুলোতে বিটিং অফ সিলিয়া, বিটিং মানে একটা কন্টিনিউয়াস রিদমিক ওয়েতে যখন ওরা মুভমেন্ট করবে, সেই মুভমেন্টে কি করে যেসব খারাপ মানে ফরেন মেটেরিয়াল বা কোনো মিউকাস বা ডাস্ট পার্টিকেলস যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক সেগুলোকে বাইরে বের করে দিতে সাহায্য করে। এই পার্টিকুলার সিলিয়াটা কোথায় থাকতে পারে না এপিথিলিয়াল টিস্যুতে। তাহলে এখানে আমার জানার বিষয় হচ্ছে যে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে অ্যাপার্ট ফ্রম প্রোক্যারিওটিক অর্গানিজমস যাদের ক্ষেত্রে খুব কমন সিলিয়া ফ্ল্যাজেলা থাকা, মানে আমি ব্যাকটেরিয়ার কথা বলছি, তার জায়গায় যদি আমাকে মাল্টিসেলুলার অর্গানিজমদের ক্ষেত্রে বলতে বলা হয় যে কোথায় পাওয়া যায় সিলিয়া, তাহলে আমি বলবো প্রেজেন্ট ইন লিভিং টিস্যু, স্পেসিফিক্যালি এপিথেলিয়াল টিস্যুস, তাদের সিলিয়া থাকে। এন্ড তাদের কাজ কি, তাদের কাজ হচ্ছে টু পুশ আউট, এমন জায়গায় থাকে স্পেশালি এখানে বলা হয়েছে ভেন্ট পাইপ, ট্র্যাকিয়া, টু পুশ আউট দ্য মিউকাস and dust particles. আর নেক্সট এক্সাম্পল হচ্ছে reproductive cells as spores and gametes bear one, two or many cilia or flagella for movement. কখনো কখনো কিছু স্পোর্স আছে তাদেরও আলাদা করে এরকম সিলিয়া বা ফ্ল্যাজেলা থাকে, এবং এই সিলিয়া ফ্ল্যাজেলা গুলো থাকে বলেই স্পোর্স ক্যান মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এন্ড সেখান থেকে জার্মিনেশন, আবার যেখানে গিয়ে বসলো সেখানে আবার জার্মিনেশন স্টার্ট হলো। কখনো কখনো গুড সেন্সে এটা বলা যেতে পারে বিকজ রিপ্রোডাকশনে হেল্প করছে, কিন্তু যদি অন্য কোনো হোস্টে এটা গিয়ে এই স্পোর গুলো জেনারেট করে তখন কি হবে, সেই হোস্টের ক্ষতি হবে। তাহলে এটার দু ধরনেরই উপকার রয়েছে, অপকার উপকার দুটোই রয়েছে, কিন্তু এখানে যেহেতু আমরা সিলিয়া ফ্ল্যাজেলার ফাংশনালিটি নিয়ে বলছি সেই জন্য এখানে আমরা বেশিরভাগটাই মুভমেন্ট বা মোটিলিটির উপরে ফোকাস করব। নেক্সট টাইপ অফ অর্গানেল হচ্ছে গিয়ে লাইজোজোম। লাইজোজোমকে সুইসাইডাল ব্যাগ বলা হয়। কেন বলা হয়, কেন কি লাইজোজোমের মধ্যে কিছু এমন কিছু এনজাইমস পাওয়া যায় যে এনজাইম গুলো নিজেরা মানে দে ক্যান ডাইজেস্ট, মানে দে হ্যাভ দিস এবিলিটি টু ডাইজেস্ট দেমসেলস, মানে যখন দেখে যে সেল ক্রাইসিসে পড়েছে, আশেপাশের সেলগুলো খাবার পাচ্ছে না, তখন কি করে এই লাইসোজোম নিজের যে কোনো সেল যে কোনো অর্গানেল যখনই সেটা প্রেজেন্ট রয়েছে তার মানে কি সে একটা এনার্জি ড্র করছে নিজের জন্য, ঠিকঠাক ভাবে পারফর্ম করার জন্য ওকে এনার্জি প্রোভাইড করতে হবে, কিন্তু আমার সেল এখন ক্রাইসিসে রয়েছে, তখন কি করে, তখন লাইসোজোম নিজেই নিজেকে মেরে ফেলে। তাই জন্য এদেরকে বলা হয় সুইসাইডাল ব্যাগস। এই সুইসাইডাল ব্যাগের ভিতরে যে এনজাইম গুলো থাকে সেগুলোকে বলা হয় হাইড্রোলিটিক এনজাইমস।
হাইড্রোলিটিক এনজাইমস কি হয়, তাদের অ্যাকশন কি রকম? হাইড্রোলিটিক এনজাইমস সব সময় এমন কিছু দিয়ে তৈরি, মানে এমন কিছু মেটেরিয়াল রয়েছে এর ভেতরে, লাইসোজোমের ভেতরে, যেটা ক্যান ডাইজেস্ট ইন্টারনালি, যেটা নিজেকে ডাইজেস্ট করে নিতে পারবে। ইট ইজ লাইসোজোম ইজ sac enclosed by unit membrane and contains digestive enzyme. Digestive enzyme মানে ওই যে হাইড্রোলিটিক এনজাইম বলছিলাম, মানে কিছু এমন এনজাইম রয়েছে যেটা ব্রেক ডাউন করতে পারে, কমপ্লেক্স মেটেরিয়ালকে ব্রেক ডাউন করতে পারে। তো সেই ধরনের এনজাইম গুলো লাইসোজোমের মধ্যে প্রেজেন্ট রয়েছে। Lysosomes enable the cell to process bulk material taken by endocytosis. আচ্ছা, এন্ডোসাইটোসিস মানে হচ্ছে গিয়ে যখন বাইরে থেকে, এন্ডোসাইটোসিস মানে সেটা হচ্ছে গিয়ে বাইরে কোনো ফ্লুইডিক কোনো মেটেরিয়াল, মানে ফ্লুইড কোনো মেটেরিয়ালকে তুমি যখন ইনটেক যখন সেল ইনটেক করছে, সেটাকে বলা হয় হচ্ছে এন্ডোসাইটোসিস। একটা ভেসিকল ফর্মেশনে ভ্যাকিউল ফর্মেশন হলো এবং সেলকে নিয়ে নিল ভেতরে, এই সেলটা ভেতরে ভ্যাকিউলটাকে নিয়ে নিল। এবার লাইসোজোম কি করবে? লাইসোজোম কি করবে, ওই মেটেরিয়ালটা যদি ফরেন অর্গানিজম হয় বা কোনো প্রসেসিং যদি দরকার হয়, ধরো একটা বিশাল বড় প্রোটিন চেন রয়েছে কিন্তু আমি সেটাকে ছোট করতে চাই কেটে, তখন লাইসোজোম কি করবে, ওটাকে প্রসেস করবে, ওটাকে কেটে শুধু যেই অ্যাক্টিভ রিজিয়নটা আমার দরকার প্রোটিনে, শুধু সেইটুকুনি অংশ রাখবে। Lysosome contains 30 different types of hydrolytic enzymes which break down cell organelles and the cell itself. Next হচ্ছে সেন্ট্রোজোম এন্ড সেন্ট্রিওল। এটা হচ্ছে আরেকটা ধরনের অর্গানেল এবং এটা আমরা আগেই পড়েছি, এটা একমাত্র অ্যানিমাল সেলেই প্রেজেন্ট রয়েছে, প্লান্ট সেলে এটা ইউজুয়ালি দেখা যায় না। অ্যালগি, ফাঙ্গি, মস, ফার্নস এদেরও আছে cells which have centriole near the nucleus. It has a pair of dots. Pair of dots যদি আমরা ছবিটা দেখি নিচে, সেখানে তোমরা দেখতে পাবে যে সেন্ট্রোজোমে হচ্ছে গিয়ে এই যে দুটো দেখা যাচ্ছে, এরকম দুটো স্ট্রাকচারকে সেন্ট্রোজোম বলা হয়। Surrounded by transparent cytoplasm and the whole structure is known as centrosome. Centriole is মানে সেন্ট্রিওল হচ্ছে পুরো এই এক একটা স্ট্রাকচার, এন্ড পুরো স্ট্রাকচারটা মিলিয়ে সেন্ট্রোজোম বলা হচ্ছে। সেই সেন্ট্রিওলস গুলোর অ্যাস্ট্রাল রেজ রয়েছে, এই যে এখানে ব্রাউন এন্ড ব্ল্যাকে যে এরকম বাইরে বাইরে রে লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে অ্যাস্ট্রাল রেজ। এন্ড অ্যাস্ট্রাল রেজ এর কাজ হচ্ছে যে যখন সেল ডিভিশন হয় তখন একটা স্পিন্ডেল ফর্মেশন হয়। স্পিন্ডেল ফর্মেশনটা কিরকম? সেলের কিছু টাইপ অফ বলা চলে অ্যাক্সেসরি অর্গানস রয়েছে যেগুলো হেল্প করে সেলটাকে ডিভাইড করতে। তো এই যে অ্যাস্ট্রাল রেজ গুলো রয়েছে, এগুলো জুড়ে যায় হচ্ছে মাইটোটিক স্পিন্ডেলের সাথে। মাইটোসিস তোমরা হয়তো ছোটবেলায় পড়েছো, সেখানে কি হয়, এই মাইটোটিক স্পিন্ডেলটা অ্যাস্ট্রাল রেজ এর সাথে জুড়ে যায়, অ্যাস্ট্রাল রেজ সাথে মাইটোটিক স্পিন্ডেল জুড়ে যাবে, জুড়ে গিয়ে কি হবে, একটা টেনশন ক্রিয়েট করবে, এমন ভাবে টেনশনটা ক্রিয়েট করবে যে সেলটা ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে। মানে আমি যদি বলি যে এই অ্যাস্ট্রাল রেজটা যদি এরকম, এই যে এই দুটো সেন্ট্রিওলের মাঝখানে যদি একটা প্লেন আমি টেনে দিই, তো মাইটোটিক স্পিন্ডেল ধরো এইরকম কোনো একটা জায়গায় সিচুয়েটেড রয়েছে, এখান থেকে একে টানতে শুরু করবে, দুদিকে টানতে শুরু করবে। যদি টানতে শুরু করে তখন কি হবে, সেলের ডিভিশন হবে। সেই জিনিসটা সেল ডিভিশনে আমরা আরো ডিটেলসে পড়বো। এখানে যেটা মেইনলি বোঝার, অ্যাস্ট্রাল রেজ, এখানে নিউক্লিওলাস, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস এই ভেতরের রিজিয়নটা, কনডেন্সড ব্লু রিজিয়নটা, ক্রোম্যাটিন দেখো কিরকম ডিসপার্সড রয়েছে, একদম বাইরের লেয়ারটা তো প্লাজমা মেমব্রেন, এন্ড সেন্ট্রোজোম হচ্ছে ওই পুরো স্ট্রাকচারটা মিলিয়ে। এরপর নেক্সট হচ্ছে মাইক্রোবডিজ। মাইক্রোবডিজ কি? এগুলো অতটা ইম্পর্টেন্ট না, মাইক্রোবডিজটা অতটা ইম্পর্টেন্ট না, পেরোক্সিজোমস ইম্পর্টেন্ট। মাইক্রোবডিজ আরেক ধরনের স্ফেরিক্যাল বডি লাইক স্ট্রাকচার, single membrane bound and granular interior of, it is having granular interior of proteins। তাহলে বলতে পারি আমরা এক কথায় যে মাইক্রোবডিজ হচ্ছে প্রোটিন স্টোরেজ অর্গান,
and এগুলো ইউজুয়ালি ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডিজ এদের মধ্যে পাওয়া যায়। On the basis of enzymes present and tissue in which microbodies are present, মাইক্রোবডিজ এর যদি আমি ক্লাসে যাই তখন আমি দেখব পেরক্সিজমস এক ধরনের ক্লাস, যেখানে পেরক্সিজমের মেইন কাজটা শুধু আমাদেরকে এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে পেরক্সিজম কিন্তু হেল্প করে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনে। লাস্ট যে লাইনটা লেখা রয়েছে, পার্টিসিপেট ইন অক্সিডেশন অফ সাবস্ট্রেট রেজাল্টিং ইন ফরমেশন অফ হাইড্রোজেন পেরক্সাইড। তাই পেরক্সিজমের সাথে, পেরক্সিজম মানে হাইড্রোজেন পেরক্সাইডের সাথে রিলেট করা যাচ্ছে এটাকে। পেরক্সিজম আর হাইড্রোজেন পেরক্সাইড এই দুটো একটু মনে রাখতে হবে। আর এটা মনে রাখতে হবে যে দে আর হেল্পফুল ইন অক্সিডেশন অফ সাবস্ট্রেটস। অক্সিডেশন অফ সাবস্ট্রেটস এই জন্য এটা মনে রাখবে, কেন কি অক্সিডেশন হলে তবে কিন্তু সেল এনার্জি ড্র করতে পারে। তো সেই হিসেবে মাইক্রোবডিজ এর যদি ক্লাস বলো, তাহলে পেরক্সিজম ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অর্গানেলস which helps in the, মানে যদি বাকি অন্যান্য মেশিনারি যেটা এনার্জি প্রডিউস করতে, দেখো নর্মালি আমরা গ্লাইকোলিসিস থেকেই এনার্জি ড্র করতে পারি, বাট ইন কেস যদি কোনো কারণে গ্লাইকোলিসিস ফেল করে, তখন পেরক্সিজমের ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন হলে তখন কিন্তু সেখান থেকে এনার্জি পাওয়া যেতে পারে। and oxidation leads to the formation of hydrogen peroxide. নেক্সট হচ্ছে গ্লাইঅক্সিজমস। গ্লাইঅক্সিজমস এর কাজ হচ্ছে মেইনলি এগুলো পাওয়া যায় হচ্ছে প্লান্ট সেলে, অ্যান্ড প্লান্ট সেলে স্পেসিফিক্যালি কটিলিডন এবং এন্ডোস্পার্মে পাওয়া যায়, এবং এটা হেল্প করে ইন কনভার্সন অফ গ্লাইঅক্সিজম। বোঝা যাচ্ছে কার্বোহাইড্রেটস, মানে গ্লাই কথাটা কার্বোহাইড্রেটস এর সাথে রিলেট করা যাচ্ছে, তো ফ্যাটের কনভার্সন ইনটু কার্বোহাইড্রেটস কে বলে হচ্ছে গ্লাইঅক্সিলেশন, তো সেখান থেকে গ্লাইঅক্সিজম। ডিউরিং জার্মিনেশন অফ সিড এনজাইমস, এখানে কি কি এনজাইম, গ্লাইঅক্সিজমে কি কি এনজাইমস রয়েছে, অ্যাকনিটেজ, সাইট্রেট সিনথেটেজ, গ্লাইকোলেট অক্সিডেজ, ম্যালেট ডিহাইড্রোজেনেজ, ক্যাটালেজ, লাইপেজ, এই ধরনের গুলো পাওয়া যায় হচ্ছে গ্লাইঅক্সিজমসে। বাট গ্লাইঅক্সিজমস মেইনলি প্লান্ট সেলসে পাওয়া যায়। আমি আরেকবার রিপিট করছি, গ্লাইঅক্সিজম স্পেসিফিক্যালি কটিলিডন এবং এন্ডোস্পার্ম অফ সিডসে পাওয়া যায়, এবং এনজাইমস এই এখানে গ্লাইঅক্সিজমের মধ্যে যে এনজাইম গুলো পাওয়া যাচ্ছে সেগুলো ম্যাক্সিমামই হেল্প করে ইন কনভার্সন অফ ফ্যাটস ইনটু কার্বোহাইড্রেটস, এবং তার সেই এনজাইম গুলোর কিছু কিছু নাম মনে রাখতে হবে, যেমন হচ্ছে অ্যাকনিটেজ, সাইট্রেট সিনথেটেজ, গ্লাইকোলেট অক্সিডেজ, ম্যালেট ডিহাইড্রোজেনেজ এবং ক্যাটালেজ, লাইপেজ, এবং এগুলো অ্যানিমাল সেলসে ইউজুয়ালি পাওয়া যায় না। স্ফেরোজোমস হচ্ছে গিয়ে এগেন ওই ফ্যাটি মেটেরিয়াল কন্টেনিং একটা বডি and helps in the synthesis and storage of fats. সেল ইনক্লুশন ওই আর কি, মানে আরো কিছু স্টোরেজ মেটেরিয়াল যেমন স্টার্চ, অয়েল, প্রোটিন, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সালেট, গামস, এগুলো হচ্ছে গিয়ে সেল ইনক্লুশন বডি। মানে কিছু কিছু ইনক্লুশন বডি সেলের ভেতরে পাওয়া যায় ফ্রিলি, সেইগুলোর মধ্যে স্টার্চ, অয়েল, প্রোটিন, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সালেট, এগুলো ইউজুয়ালি পাওয়া যায়। এবার আমি একটুখানি আসি যে কথাটা তখন সেল ডিভিশনের কথাটা বলতে বলতে বললাম না, পুরোটা কমপ্লিট করলাম না, যে মাইটোটিক স্পিন্ডল কিভাবে ফরমেশন হয়। এমনি এমনি হয় না ব্যাপারটা। মাইক্রোফিলামেন্ট এন্ড মাইক্রোটিউবিউলস আর দ্য সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটনের কাজটা কি? সেল শেপটাকে মেনটেন করা এন্ড মেকানিক্যাল সাপোর্ট দেওয়া। তো মাইক্রোফিলামেন্টস আর ওই সলিড রড লাইক স্ট্রাকচার এন্ড ইজ কম্পোজড অফ অ্যাক্টিন ফিলামেন্টস, এন্ড এগুলো মাসল সেলসে পাওয়া যায়। অ্যানিমালস এর মোস্টলি মাসল সেলসে পাওয়া যায়। আর মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্টস, মাইক্রোটিউবিউলস দুটো দিয়েই সাইটোস্কেলিটন প্রেজেন্ট, এবং মাইক্রোফিলামেন্টস হ্যাভ আ গ্রেট রোল ইন দ্য ফরমেশন অফ মাইটোটিক স্পিন্ডল। তাই জন্য আমি মাইটোটিক স্পিন্ডলের কথাটা বারবার রিলেট করছিলাম, যে মাইক্রোফিলামেন্টসটা এইখানে খুব ইম্পর্টেন্ট ইন দ্য ভিউ পয়েন্ট অফ সেল ডিভিশন, যেখানে আমার এই যে প্রোটিনস গুলো তৈরি হয়েছে সেইগুলো হেল্প করে ইন মুভমেন্ট in the cellular movement এ help করে। and microtubules are the largest type of filament with a diameter of about 25 nanometers, and they are composed of a protein called tubulin. microtubules তো tubules কথাটার সাথে tubulin, তাহলে tubulin প্রোটিনটা microtubules তৈরি করে। অ্যাক্টিন দিয়ে তৈরি, মানে অ্যাক্টিন হচ্ছে সেই মানে আমরা যেমন বলেছি যে সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ, তাহলে মাইক্রোফিলামেন্টের বেসিক ইউনিট হচ্ছে অ্যাক্টিন, আবার মাইক্রোটিউবিউলের বেসিক ইউনিট হচ্ছে টিউবিলিন। মাইক্রোফিলামেন্টস, মাইক্রোটিউবিউলস ছাড়া আরেক ধরনের সাইটোস্কেলেটাল বডি আছে, সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে
ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, এন্ড এই ইন্টারমিডিয়েট ফিলামেন্টস হচ্ছে মানে মানে একটা যে কোনো পার্টিকুলার প্রোটিন সাবইউনিট নয়, রাদার অনেকগুলো প্রোটিন সাবইউনিট দিয়ে তৈরি। এবার আসছে নিউক্লিয়াসে, মোস্ট ইম্পর্টেন্ট কাইন্ড অফ বলা চলে ব্রেন অফ দ্য সেল। তো হেরিডিটারি অর্গানেল, লার্জেস্ট অর্গানেল, অ্যান্ড এটা মোস্টলি এই ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক সেলস এবং তাদের যে নিউক্লিয়ার মেমব্রেন বাউন্ড বা বাউন্ড নয় তার উপরে ডিপেন্ড করে সেগ্রেগেট করা যায় দুটো টাইপ অফ অর্গানিজমস এর মধ্যে। ইউনিনিউক্লিয়েট হলে সেটা হায়ার প্ল্যান্টসের মানে হায়ার প্ল্যান্টসে ইউনিনিউক্লিয়েট, মাল্টিনিউক্লিয়েট, অ্যালগি, ফাঙ্গি, এইগুলো আমরা আগেই অলরেডি দেখে এসেছি টাইপস গুলো। মাল্টিনিউক্লিয়েট মেবি সিংটিয়াম ও সিনোসাইটস, মানে পরপর পরপর জুড়ে রয়েছে। যেমন আমরা বিজি এর ক্ষেত্রে পড়েছিলাম যে একটা কলোনি ফর্মেশন হয়, প্রত্যেকটা সেলের সাথে প্রত্যেকটা সেল জোড়া এবং প্রত্যেকটাতেই একটা একটা করে সেল, মানে সেল সেই প্রত্যেকটার মধ্যেই আমি জানি নিউক্লিয়াস রয়েছে এবং দে আর অল এমবেডেড ইনসাইড দ্যাট ডাবল মেমব্রেন পোরাস নিউক্লিয়ার মেমব্রেন। Nucleus always remains surrounded by cytoplasm and never touches the cell wall. এখানে কিছু বলার নেই। And chemically, nucleus consists of approximately 72% protein, 20% DNA, and 5% RNA, and 3% lipids. 72% protein থাকে, 20% DNA থাকে, 5% RNA, and 3% lipids থাকে। একটু ভালো করে এই ছবিটা রয়েছে দেওয়া, দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু একদম নিউক্লিয়াসের সাথে জুড়ে জুড়ে রয়েছে। এন্ড যদি এখানে পুরো স্ট্রাকচারটা দেওয়া থাকতো তাহলে আমরা দেখতাম যে গলগি অ্যাপারেটাসটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই পারে রয়েছে এবং তার যে সিস ফেসটা সেটা হচ্ছে এই দিকটা ফেস করা টুয়ার্ডস দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর ট্রান্স ফেসটা সেটা প্লাজমা মেমব্রেনের দিকে মুখ করা। এবার একটু ডিটেলসে নিউক্লিয়ার মেমব্রেনের ব্যাপারে আমরা দেখব। Nuclear membrane is double membrane of lipoproteinaceous nature like plasma membrane. আগের দিন আমরা প্লাজমা মেমব্রেনের সিঙ্গার নিকোলসন মডেল পড়েছিলাম। আমরা পড়েছিলাম বাইলেয়ার ইন নেচার, লিপিড এবং প্রোটিন দু ধরনের মেটেরিয়াল দিয়েই তৈরি এবং নিউক্লিয়ার মেমব্রেনও তার থেকে কিছু আলাদা নয়। and it separates the nucleoplasm from cytoplasm. মানে নিউক্লিয়ার মেমব্রেনের কাজটা বলছে নিউক্লিওপ্লাজম থেকে সাইটোপ্লাজমকে আলাদা রাখা। আউটার নিউক্লিয়ার মেমব্রেন কন্টিনিউস উইথ দ্য ইয়ার, জাস্ট আগের ছবিতে যেটা দেখালাম, through pores and has ribosome attached at the outer surface. মানে এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা বলছে, যাদের বাইরে সারফেসে রাইবোসোম অ্যাটাচ রয়েছে তারা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। Nuclear envelope consists of two phospholipid layers, an outer membrane and an inner membrane, in contrast to plasma membrane which consists of only one phospholipid bilayer. তাহলে নিউক্লিয়ার এনভেলপে দুটো ফসফোলিপিড বাইলেয়ার রয়েছে, টোটাল 4টে, এন্ড প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে একটাই ফসফোলিপিড বাইলেয়ার, মানে দুটো অ্যাজ এন মানে লিপিড আর ফসফোলিপিড বাইলেয়ারটা জাস্ট একটাই বাইলেয়ার, এদের ক্ষেত্রে নিউক্লিয়ার এনভেলপের ক্ষেত্রে দুটো বাইলেয়ার। স্ট্রাকচারালি nucleus consists of nuclear membrane having nuclear pores, nucleoplasm, chromatin, and nucleolus. And the pores allow the transport of large molecules in and out of nucleus. এটা কাইন্ড অফ বলতে পারি আমরা যে নিউক্লিয়াসের কাজটা হচ্ছে যে নিউক্লিয়াসের যে পোর রয়েছে সেই পোরের থ্রুতে a lot of materials can get in and get out according to the need of the cell. সেলের কিরকম প্রয়োজনীয়তা রয়েছে তার উপরে বেস করে সেল নিউক্লিয়াসের মধ্যে কিছু জিনিস ঢোকে, কিছু জিনিস বাইরে বেরোয়। এবং নিউক্লিওপ্লাজমটাকে যদি আমরা এখন ভাগ করি সেখানে দুটো জিনিস পাওয়া যায়, একটাকে বলা হয় নিউক্লিয়ার স্যাপ, যেটা ইজ মেড আপ অফ phospholipids, proteins and enzymes, and structural phase consisting of just the chromatin network and nucleolus. তাহলে নিউক্লিওপ্লাজমের মধ্যে নিউক্লিয়ার স্যাপ কনসিস্টিং অফ প্রোটিনস, ফসফোলিপিডস এন্ড এনজাইমস রয়েছে, and structural phase সেটা হচ্ছে গিয়ে যেটা স্ট্রাকচারলেস সেটা হচ্ছে নিউক্লিয়ার স্যাপ, মানে ফসফোলিপিডস, প্রোটিন, এনজাইম দিয়ে ভর্তি, এন্ড যেখানে স্ট্রাকচার রয়েছে সেখানে সেই জায়গাতে মোস্টলি ক্রোমাটিন নেটওয়ার্ক এন্ড নিউক্লিওলাস প্রেজেন্ট রয়েছে। ক্রোমাটিন নেটওয়ার্কটা এবার আমরা যখন সেল ডিভিশনটা ইন ডিটেলস পড়বো তখন দেখবো যে ক্রোমাটিনের নেটওয়ার্কটা, ক্রোমাটিনের পজিশনিং বা ওভারঅল ক্রোমাটিনের যে স্ট্রাকচারটা সেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে উইথ দ্য ডিফারেন্ট স্টেজেস অফ সেল সাইকেল। সেল ডিভিশনের সাথে তো অনেকগুলো স্টেজ তো রয়েছে সেল ডিভিশনে, সেই স্টেজের সাথে সাথে ক্রোমাটিনের নেটওয়ার্কটা বদল হতে থাকে। এবং অন স্টেনিং
On staining with fulgent stain, chromosomes show bands of dark stain regions known as heterochromatin. যেই জায়গাগুলো fulgent stain দিয়ে ডার্ক স্টেন হয় সেগুলোকে বলা হয় হেটেরোক্রোম্যাটিন, এন্ড হেটেরোক্রোম্যাটিন অনেক বেশি কম্পোজড কম্প্যাক্ট হয় এন্ড জেনেটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, whereas যেই জায়গাগুলো লাইটলি স্টেন, যেখানে বেশি স্টেন ধরেনি, সেগুলোকে বলা হয় ইউক্যারিওটিন এন্ড ইউক্রোম্যাটিন। এবং ইউক্রোম্যাটিন যেখানে ইউ কথাটা আসে, সেটার মানে ইউ মানে বলেছিলাম আমি, ইউ মানে হচ্ছে ট্রু। তো ট্রু ক্রোমোজোম যেটা বা ট্রু ক্রোম্যাটিন যেটা, সেটা অনেক বেশি জেনেটিক্যালি অ্যাক্টিভ। ক্রোম্যাটিন তাহলে যখন ক্রোমোজোমকে যখন স্টেন করা হলো, লাইট রিজিয়নটা ইউক্রোম্যাটিন এন্ড ইজ জেনেটিক্যালি অ্যাক্টিভ, এন্ড ডার্ক রিজিয়নটা হচ্ছে হেটেরোক্রোম্যাটিন, যেটা নট সো মাচ জেনেটিক্যালি অ্যাক্টিভ। Chromatin contains DNA bound to basic proteins. ক্রোম্যাটিনে কি থাকে? ক্রোম্যাটিনে সবসময় একটা অ্যাক্সেসরি প্রোটিন থাকে। বেসিক প্রোটিন মানে বেসিক মানে পজিটিভ চার্জ ক্যারি করে, সেই পজিটিভ চার্জ ক্যারিয়ার প্রোটিনটার নাম হচ্ছে হিস্টোন এন্ড ভেরি স্মল অ্যামাউন্ট অফ আরএনএ। তাহলে ক্রোম্যাটিনের সাথে ক্রোম্যাটিনের যে ডিএনএ রয়েছে, সেই ডিএনএটা ইজ অলওয়েজ বাউন্ড উইথ হিস্টোন প্রোটিন which is positive in charge. আর নিউক্লিওলাসটা কি? ইন্টারফেস নিউক্লিয়াস। আচ্ছা, ইন্টারফেস মানে তো আমরা এখন জানি না। তো নিউক্লিয়াসের যে সেল, যখন সেল ডিভিশন হবে তখন তো বেসিক্যালি নিউক্লিয়াস ডিভিশন হয়, তবেই তো সেল ডিভিশন। নিউক্লিয়াস ডিভিশন হলেই তো তবে সেলুলার ডিভিশন বলা চলে। তো সেই নিউক্লিয়াসের যে ডিফারেন্ট স্টেজেস, নিউক্লিয়াস ডিভিশনের যে ডিফারেন্ট স্টেজেস রয়েছে, তার একটা সাইকেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে নেক্সট সাইকেল শুরু হওয়ার মাঝে যে স্টেজটা, সেটাকে বলা হয় ইন্টারফেজ। এন্ড এই ইন্টারফেজের সময় 1 to many nucleoli present থাকে, and nucleoli are organized by the activities of certain specific areas of chromosome. নিউক্লিওলাইতে নিউক্লিওলাসদের কিছু স্পেসিফিক ফাংশন রয়েছে যেগুলো ওরা পারফর্ম করতে পারে ডিউরিং দ্যাট ইন্টারফেস টাইম। যেই টাইমটাতে ওই গ্যাপটা থাকে বিটুইন টু সেল সাইকেল, সেই টাইমটাতে নিউক্লিওলাই অ্যাক্টিভলি কাজ করে এবং they take part in the formation of nucleolus and are known as nucleoli takes part in the formation of nucleolus and are known as nucleolar organizer chromosomes বা NO chromosomes. এটা একটা ইনফরমেশন। and main contents of nucleolus are RNA and proteins. rRNA and proteins packed to form ribosomal precursors. Nucleolus is ribosome producing machine. তাহলে আর নিউক্লিওলাসের একটা হচ্ছে কাজ হচ্ছে it has that RNA production in nucleolus এর একটা হেল্প হয়, and nucleolus mostly are not bounded by membrane. Nuclear membrane নিউক্লিয়াসের বাইরে থাকে, কিন্তু nucleolus is not surrounded by any kind of membrane. আর এই আরএনএ স্টোরেজ বা আরএনএ সিনথেসাইজিং এক মেশিনারি বলা চলে নিউক্লিওলাসকে। In chromatin network of some nuclei, here and there deeply stainable groupings or lumps are present, যেটাকে বলে chromocenters. Chromocenters these are formed due to close coiling of chromonemata. এই জায়গাটা অতটা ইম্পর্টেন্ট না জানা। মেইনলি যেটা জানতে হবে তোমাদেরকে বা মনে রাখতে হবে, সেটা হচ্ছে নিউক্লিওলাসের স্টোরেজ কি বা সিনথেসাইজিং মেশিনারি কি। and এখানে দেখো বড় করে লাল করে লেখা রয়েছে যে নিউক্লিওলাস ফাংশনস ফর সিনথেসিস অফ আরএনএ এন্ড দ্য স্টোর হাউস অফ আরএনএ। এইটাই শুধু মনে রাখলে হবে, ক্রোমাটোনেমা বা ক্রোমোসেন্টাসটা না মনে রাখলেও চলবে। The cell cannot survive without nucleus. It controls the metabolic activities. যাবতীয় যত রিঅ্যাকশনস, মেটাবলিক রিঅ্যাকশনস হয়, সব মেইনলি নিউক্লিয়াসেই হয়, সেটাই বলেছে। অলসো নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি ডিএনএ আছে, এন্ড ডিএনএ ইজ দ্য হেরিডিটারি মেটেরিয়াল, যেটা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ডিউরিং সেল ডিভিশন ট্রান্সফার হয়ে যায়। তাই জন্য এটাকে আমি একটু আগেই বলছিলাম যে এটাকে অনেক সময় ব্রেন অফ দ্য সেলও বলে, সেটাই বলেছে যে কন্ট্রোল সেন্টার অফ দ্য সেল। এবার আমরা ঢুকে যাচ্ছি হচ্ছে সেল সাইকেলে। এতক্ষণ ধরে আমরা সেল অর্গানেলস পড়লাম, লাস্টে আমরা পড়লাম নিউক্লিয়াসের কথা। নিউক্লিয়াসের কথা এই জন্যই পড়াটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বিকজ নিউক্লিয়ার ডিভিশন will ultimately lead to the division. Actual cellular division is nothing but the nuclear dividing by itself. The cell cycle এর মেজর যে ফেজ গুলো, সেগুলোর কথা এখানে লেখা রয়েছে। ইন্টারফেজের মধ্যে আছে G0, G1, S and G2। তাছাড়া আছে মাইটোসিস এন্ড মিওসিস, মাইটোসিস বা মিওসিস। এবার মনে হতে পারে G0, G1, S, G2 এগুলো কি, এন্ড অলসো ইন্টারফেস কাকে বলে, বিকজ একটু আগে ইন্টারফেস কথাটার সাথে আমি ইন্ট্রোডিউস করলাম তোমাদেরকে। এই যে এখানে খুব সুন্দর করে একটা জিনিস দেওয়া, চার্টটা দেওয়া রয়েছে।
G1 থেকে শুরু যদি করি, সেল ডিভিশন যদি স্টার্ট করি, তো সেখানে দেখো দুটো ডিএনএ ডাবল হেলিক্স, দুটো স্ট্র্যান্ড রয়েছে। সেই G1টার মধ্যে সেখানে G1 ফেজে সেলুলার কন্টেন্টস এক্সক্লুডিং দ্য ক্রোমোসোম আর ডুপ্লিকেটেড, মানে একটা থেকে দুটো হলো এবং সেইটা এস ফেজে গিয়ে রেপ্লিকেট করলো এবং 46 ক্রোমোসোম ডুপ্লিকেটেড বাই দ্য সেল। তাহলে এস ফেজ হচ্ছে সিনথেসাইজিং ফেজ, মানে একটা থেকে একটা, আর একটা গোটা ডিএনএ ডাবল হেলিক্স থেকে আর একটা গোটা ডিএনএ ডাবল হেলিক্স তৈরি হলো। নেক্সট হচ্ছে জি1 এর পর এস হলো, নেক্সট হচ্ছে জি2 তে কি হয়, ওরা দেখে, চেক করে, সেল চেক করে যে আগের ফেজে ঠিকঠাক ভাবে ডুপ্লিকেশন হয়েছে কিনা। মানে এরকম তো হয়নি যে আমার দুটো চারটে স্ট্র্যান্ড হওয়ার কথা, সেখানে 3টে হয়েছে বা 5টা হয়েছে। সেই ডাবল চেকিংটা হয় জি2 তে। মানে এগুলো সবকটা, মানে এই যে জি1, এস, জি2, এম, এগুলো সবই হচ্ছে সেল চেক পয়েন্টস বলে, এগুলোকে বলা হয় সেল চেক পয়েন্টস মানে হচ্ছে গিয়ে আগের স্টেজটা ডিটারমাইন করে সেল ডিভিশনে, যে পরের ফেজে আমি মুভ করব কিনা, সেলটা আর ডিভাইড করবে কিনা, মানে আর সেল ডিভিশন সাইকেলে মুভ অন করবে কিনা। মানে বলতে পারো প্রত্যেকটা হচ্ছে এক একটা ট্রাফিক ব্যারিয়ার। জি1 ফেজে একটা ট্রাফিক ব্যারিয়ার রয়েছে, এস ফেজে একটা ট্রাফিক ব্যারিয়ার রয়েছে, জি2 ফেজে একটা ট্রাফিক ব্যারিয়ার রয়েছে, এম ফেজে একটা ট্রাফিক ব্যারিয়ার রয়েছে। এরা এই জি1 যদি ঠিকঠাক ভাবে হয়, মানে জি1 ফেজটা যদি ঠিকভাবে ক্রস হয়, তবেই এ এসে যাবে। যদি এসে ঠিকভাবে সিনথেসিস হয়ে থাকে, তবেই সেটা মুভ করবে জি2 তে। যদি জি2 তে কোনো ভুল পাওয়া না যায়, তাহলেই কিন্তু সেটা মুভ করবে এম ফেজ বা মাইটোসিসে। তাহলে এরা প্রত্যেকটা হচ্ছে সেল চেক পয়েন্টস। এবং আমি দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে যে প্রত্যেকটা স্টেজে কি হয়। জি1 এ হচ্ছে কি সেলুলার কন্টেন্টস এক্সক্লুডিং দ্য ক্রোমোসোম, মানে একটা বলতে পারো একটা স্টোরেজ টাইপ একটা অবস্থা, যেখানে দ্য সেল ইজ প্রিপেয়ারিং ইটসেলফ ফর দ্য ডিভিশন। সেল নিজেকে প্রিপেয়ার করছে সেল ডিভিশন করার জন্য। নেক্সট কি হলো, সেখান থেকে মুভ করে সে এস ফেজে গেল। এস ফেজে কি হলো, রেপ্লিকেশন হলো। রেপ্লিকেশনের পরে দেখলো সেল এবার জি2 ফেজে গিয়ে চেক করছে যে সেল যে রেপ্লিকেট করলো ঠিকঠাক ভাবে রেপ্লিকেট করলো তো, দুটো থেকে দুটো হলো তো, দুটো থেকে দুটো থেকে চারটে, এরকম ভাবেই সেল ডিভিশনটা হচ্ছে তো, নাকি অ্যাবারেন্ট হচ্ছে, হঠাৎ 5টা হয়ে গেল, হঠাৎ 3টে হয়ে গেল, একটা কম একটা বেশি, সেরকম হচ্ছে না তো। যদি সেই সেখানে যদি কোনো খামতি না থাকে, তাহলে সেল বলবে ঠিক আছে চলো আমরা আগে বাড়তে পারি, এবং তখন ওটা মুভ করবে এম ফেজে বা মাইটোসিস ফেজে। একবার মাইটোসিস ফেজে পৌঁছে যাওয়ার পরে সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজম, আর কাইনেসিস মানে হচ্ছে ডিভিশন। মাইটোসিস যদি সাকসেসফুলি হয়ে গিয়ে থাকে, তাহলে সেলটা ডিভাইড করে যাবে, এবং দেখো দুটো সেল, যে দুটো ডটার সেল তৈরি হয়েছে, সেখানে কিন্তু দুজনেরই ইকুয়াল নাম্বার অফ ক্রোমোসোম প্রেজেন্ট রয়েছে। এবং G0 হচ্ছে এমন একটা ফেজ যখন সেলের আই ডু নট নিড এনিমোর, যখন আমার কোনো কিছুর প্রয়োজন নেই, আমার সিনথেসিস কোনো প্রোটিনে আমার অ্যাবান্ডেন্ট আছে কোনো জিনিস, আমি এখন চাই যে আমার সেলটা স্টপ করে দিক সিনথেসিস করা, বন্ধ হয়ে যাক ওর রেপ্লিকেশন বা ওর ডিভিশন, তখন ও সেল সাইকেল অ্যারেস্ট করে দেবে বা মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সেইটাকে বলা হয় হচ্ছে সেল সাইকেল অ্যারেস্ট, এন্ড সেটা G0 ফেজে দেখা যায়। ইউজুয়ালি G0টাকেই বেসিক্যালি তোমাদের বলা হবে যে জি1 এর, মানে জি0 টা একটা এক্সটেন্ডেড ফেজ, মানে একসাথে ধরা হয় ব্যাপারটাকে। তারপরে আসে এস ফেজ, তারপরে জি2, তারপরে এম ফেজ। ইন্টারফেসটা হচ্ছে ওই, মানে একটা এম ফেজ, মানে এম টু এম এর মাইটোসিস ফেজের মাঝের যে ফেজগুলো, সেই দুটো সেল ডিভিশনের মাঝের ফেজটাকে বলা হয় ইন্টারফেস, এন্ড সেখানে আছে G1, S and G2। এখানে কি লিখেছে দেখো, ইন্টারফেস ইজ when the cell grows and the organelles double prior to actual splitting of the nucleus। মানে মাইটোসিস হওয়ার আগে, মানে মাইটোটিক ডিভিশন হওয়ার আগের যে স্টেজটা, সেটাকে বলা হয় ইন্টারফেস। 93% of a cell's life is spent in interphase। ইন্টারফেজের আবার 3টে পার্ট আছে। গ্রোথ 1, G1 মানে হচ্ছে গ্রোথ 1, সিনথেসিস মানে বলেছি S, এন্ড গ্রোথ 2 হচ্ছে G2। G1 is when organelles double, যখন organelles ডাবল হতে থাকে। S হচ্ছে যখন ডিএনএ রেপ্লিকেট করে। তো প্রথমে অর্গানেলস ডিভাইড করবে, সেল নিজেকে প্রিপেয়ার করছে ডিভিশনের জন্য, তো ডিএনএ রেপ্লিকেশন হওয়ার আগে সেল অর্গানেলস কে রেপ্লিকেট করবে, অর্গানেলস রেপ্লিকেটেড হয়ে যাওয়ার পরে ডিএনএ রেপ্লিকেট হবে।
তারপরে আসছে G2, সেখানে কি হচ্ছে মাইটোসিসের জন্য যেসব প্রোটিনস গুলো দরকার, মাইটোসিসকে ফেভার করার জন্য যেসব প্রোটিনস গুলো দরকার, সেই প্রোটিনস গুলো G2 ফেজে পাওয়া যাচ্ছে। নেক্সট হচ্ছে যেখানে মাইটোসিস ইজ দ্য ফেজ যখন সেল ডিভাইড করে ইনটু টু আইডেন্টিক্যাল সেলস, মানে নিউক্লিয়াটা ডিভাইড করে যাবে, সাইটোকাইনেসিস হবে। সাইটোকাইনেসিস হলে কি হবে, নিউক্লিয়াসটা ইকুয়ালি ডিভাইডেড হয়ে যাবে দুটো ডটার সেলে, সেটা হচ্ছে মাইটোসিস। And in some human cells, interphases lasts 15.3 hours, while mitosis lasts only 0.7 hours. তো ইন্টারফেজ হচ্ছে সবচেয়ে লম্বা টাইম নিয়ে চলে যে কোনো সেল ডিভিশন, সেল সাইকেলের ক্ষেত্রে ইন্টারফেজ ইজ দ্য সবচেয়ে লেন্দি একটা টাইম নিয়ে ইন্টারফেজ থাকে মাইটোসিস। এটা মনে রাখতে হবে যে হিউম্যান সেলস এর ক্ষেত্রে সেল সাইকেল ডিভিশনের ক্ষেত্রে সেল সাইকেলের ফেজে ইন্টারফেজ ইজ দ্য লংগেস্ট অ্যান্ড মাইটোসিস ইজ দ্য শর্টেস্ট। এখানে একটা ছবি আমি স্কিপ করেছি, সেখানে আমি একটু ফিরে যাব। এই যে ইন্টারফেজে দেখো কি হচ্ছে, র্যাপিড গ্রোথ, মেটাবলিক অ্যাক্টিভিটি, সেন্ট্রিওলস রেপ্লিকেট। সেন্ট্রিওলস মানে একটা অর্গানেল, সেই যেটা সেল ডিভিশনে হেল্প করে, 11 আওয়ার্স নেয় অলমোস্ট। গ্রোথ এন্ড ডিএনএ সিনথেসিস 7 আওয়ার্স। তাহলে টোটাল দেখো কতগুলো হয়ে গেল, 11 + 7 18 + 3 21। গ্রোথ এন্ড ফাইনাল প্রিপারেশন ফর ডিভিশন 3 ঘন্টা ধরে চলবে। দেন ফাইনালি মাইটোসিস, মানে এইখানেই আমার G1, S and G2 কভার হয়ে যাচ্ছে। 1 ঘন্টা শুধু লাগে হচ্ছে মাইটোসিসে, এবং মাইটোসিসের 4টে আলাদা ফেজ রয়েছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এবং প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ শেষ হওয়ার পরেই সাইটোকাইনেসিস হয়। ক্রোমোজোমস এর এবার যেটা আমরা জানবো যে এটা ক্রোমোজোমকে অফকোর্স ডুপ্লিকেট করতে হবে এন্ড সেপারেট হতে হবে ডিউরিং মাইটোসিস, and it has DNA inside it. DNA টা tangled up থাকে, একদম জড়িয়ে জড়িয়ে থ্রেড লাইক স্ট্রাকচার, মানে সুতোর মতো জড়িয়ে জড়িয়ে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। and এইটা টোটাল স্ট্রাকচারটা ক্রোমোজোমে প্যাকেজ থাকে। এই যে এইটা খুব হাই রেজলিউশন মাইক্রোস্কোপির ছবি, যেটা বাঁদিকে রয়েছে, আর ডান দিকে যেটা একটা স্কিম্যাটিক রিপ্রেজেন্টেশন রয়েছে কয়েল স্ট্রাকচারটাকে বোঝানোর জন্য। এবার যদি মাইটোসিসের প্রত্যেকটা ফেজকে আমরা ভাঙি, তাহলে আমরা দেখতে পাবো যে ক্রোমোজোমস নাও কল ক্রোম্যাটিডস বিকজ দে doubled to form short thick rods which paired up and line up in the center of the nucleus. প্রোফেজে কি হবে, ক্রোমোজোমের যে সিস্টার ক্রোম্যাটিডস আমি আগের দিন ড্র করে হয়তো দেখিয়েছিলাম, আর একবার আমি চেষ্টা করছি ড্র করার। এই যে এরকম একটা স্ট্রাকচার, এইগুলোকে ক্রোম্যাটিডস বলা হয়। তো ক্রোম্যাটিডস ডাবল হয়ে যায়, এরকম আরেকটা স্ট্রাকচার তৈরি হবে, তবেই বলবো ক্রোম্যাটিডস ডাবল হয়েছে। এন্ড শর্ট থিক রডস তৈরি করে পেয়ার আপ হয় এন্ড লাইনস আপ ইন দ্য সেন্টার অফ দ্য নিউক্লিয়াস। সেন্ট্রোমিয়ার হচ্ছে ওই মাঝের যে গুলটিটা আমি আঁকলাম, সেটা হচ্ছে গিয়ে দুটো ক্রোম্যাটিডের যে থিক রডস গুলোকে ধরে রাখার জায়গাটা। এবং স্পিন্ডেল ফাইবার ফর্মেশন হবে। স্পিন্ডেল ফাইবার কি করে, স্পিন্ডেল ফাইবার হচ্ছে যে এই যে রড গুলো বাইরে বাইরে প্রোট্রুডেড হয়ে রয়েছে, সেই জায়গাটা এসে জোড়ে। ফাইব্রাস স্ট্রাকচার ফ্রম দ্য সাইটোপ্লাজম which forms to the centriole। এইটা এই যে এইগুলোর এই ক্রোম্যাটিডের যে থিক রডের যে মাথাগুলো, সেই মাথাগুলোর সাথে স্পিন্ডেল ফাইবার মানে স্পিন্ডেল ফাইবারটা জুড়ে থাকবে, কানেক্টেড থাকবে উইথ দ্য সেন্ট্রিওল, যেটা একদম উপরের দিকে প্রেজেন্ট রয়েছে, একটা টেনশন ক্রিয়েট করবে, আমি বলেছিলাম সেপারেশন হওয়ানোর জন্য। সেন্ট্রিওলস মুভ টু দ্য অপোজিট সাইডস অফ দ্য সেল। দুটো সেন্ট্রিওল দুটো অপোজিট সাইডে মুভ করে যাবে সেলে, and the nuclear membrane then breaks down. এখানে এই ছবিটা যদি আমরা কেয়ারফুলি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো স্পিন্ডেল ফাইবার গুলো এইখানে এই যে একদম হালকা হালকা করে স্পিন্ডেল ফাইবারস দেখা যাচ্ছে, যেগুলো অ্যাস্ট্রাল রের সাথে কানেক্টেড। এবং এরা কি করছে, এরা হচ্ছে একটা টেনশন ক্রিয়েট করছে। এন্ড প্রত্যেকটা দেখো এখানে যে ক্রোম্যাটিডস গুলো এখানে রয়েছে, প্রত্যেকটার সাথে কোনো না কোনো ভাবে এরা অ্যাটাচড রয়েছে, এবং এরা চেষ্টা করবে মানে এদেরকে টেনে আলাদা করার। এদেরকে যদি আলাদা করা যায় তাহলে কি হবে, সেলটা দুভাগে ভাগ করবে, কিন্তু সেটা হওয়ার আগে সেন্ট্রোমিয়ারের যে ক্রোম্যাটিড পেয়ার্স গুলো রয়েছে, সেগুলো মিডল অফ দ্য সেলে একটা এরকম লাইন দিয়ে একটা প্লেনে পরপর জোড়া থাকবে।
and metaphase এটাকে বলে metaphase plate and এটাতে centromeres গুলো line up to the center of the nucleus and at the end of metaphase প্রত্যেকটা ক্রোম্যাটিডের সাথে একটা করে স্পিন্ডল ফাইবার জুড়ে রয়েছে। এই যে দেখো মেটাফেজ প্লেটটা একটা হরাইজন্টাল লাইনে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে স্পিন্ডল পোলের সাথে কিন্তু স্পিন্ডল ফাইবার গুলো কাইনেটোকোর ফাইবার বা স্পিন্ডল ফাইবার কানেক্টেড রয়েছে। এইবার কি হবে, একটা টেনশন ক্রিয়েট হবে। টেনশন ক্রিয়েট করার জন্য এই যে অ্যানাফেজে এই জিনিসটা টেনশনটা ক্রিয়েট হয়, কি হবে স্পিন্ডল ফাইবারস গুলো দুদিক থেকে অপোজিট সাইডে তো সেন্ট্রালস গুলো রয়েছে, এবার অ্যানাফেজে স্পিন্ডল ফাইবারস গুলো এই ক্রোম্যাটিডস গুলোকে টানার চেষ্টা করবে, টেনে এদেরকে আলাদা করার চেষ্টা করবে। This separates each one from its duplicate and this move to the opposite sides of the cell. Now there are two identical sets of chromosomes. Now each of the cells after their division will have identical set of chromosomes. এই যে দেখো এখানে অ্যানাফেজে দেখিয়েছে একটা ক্লিভেজ ফারো তৈরি হয়েছে, মানে ঠিক ওই প্লেন বরাবর একটা ক্লিভেজ হলে কি হবে, দুদিকেই দুটো সেলই কিন্তু ইকুয়াল অ্যামাউন্ট অফ ক্রোম্যাটিডস পেয়ে গেল, ডটার ক্রোমোসোমস। লাস্ট হচ্ছে টেলোফেজ, when the chromosomes reach opposite side of the cell the spindle fibers মানে স্পিন্ডল ফাইবার ব্রেকআপ হয়ে যাবে, নিউক্লিয়ার ব্রেক করবে এবং নিউক্লিয়ার মেমব্রেন begins to reform। প্রত্যেক মানে ইন্ডিভিজুয়াল সেলের বাইরেটা নিউক্লিয়ার মেমব্রেন নতুন করে গ্রো করবে and furrow begins to develop in between, মানে ওই ফারোটা মাঝখান দিয়ে কেটে দুটো আলাদা আলাদা সেল তৈরি করবে। ঠিক তাই দেখিয়েছে, ফারো হচ্ছে ওই মাঝের পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে ফারো, এই জায়গাটা ফারো, দুটো আলাদা করলে কি হবে, দুটো আলাদা সেল তৈরি হবে। এবং লাস্টে হচ্ছে সাইটোকাইনেসিস, যেখানে কমপ্লিটলি দুটো আইডেন্টিক্যাল সেল আমরা পাবো, সেল মেমব্রেন কমপ্লিটলি ফর্ম হয়ে যাবে। এন্ড এইটা একটা এক্সাম্পল হলো যেখানে মাইটোসিস দেখলাম। এবার নেক্সট হচ্ছে মিওসিস। মিওসিসে কি হচ্ছে, ডিপ্লয়েড সেল অলরেডি রয়েছে, সেল উইথ টু অফ ইচ কাইন্ড অফ ক্রোমোসোম, একটা সেলের মধ্যে দুটো ডিফারেন্ট কাইন্ড অফ ক্রোমোসোম রয়েছে, ওয়ান ক্রোমোসোম ফ্রম ইচ প্যারেন্ট, এটা তো ক্লিয়ার। And if two body cells were to combine nuclei, the number of chromosomes would double. প্রত্যেকটা থেকে প্রত্যেকটা মানে যদি একটা একটা কাইন্ড অফ ক্রোমোসোম থাকে এক একটা সেলে, তাহলে প্রত্যেকটা থেকে আরেকটা বেরোবে, আরেকটা পেয়ার তৈরি হবে। In order for sexual reproduction to occur, each cell involved must reduce its chromosome number by half. ক্রোমোসোম মিওসিস কে রিডাকশনাল ডিভিশনও বলা হয়। সেক্সুয়াল রিপ্রোডাকশনটা যদি করতে হয় তাহলে ক্রোমোসোম নাম্বারটাকে রিডিউস করতে হবে বাই হাফ, মানে 2n থেকে আমায় n এ আনতে হবে, 2n থেকে n তৈরি হবে, তাহলে কি হবে প্রত্যেকটা একটা সেলে শুধু একটা টাইপ অফ ক্রোমোসোমই আমি পাবো। এবার হ্যাপ্লয়েড সেলস আর কল গ্যামেটস। গ্যামেটস এক একটা n থাকে এবং সেই গ্যামেটস আমরা পড়েছিলাম যে স্পার্ম বা এগ, এদের তো ক্রোমোসোম নাম্বার n, এদের দুটো মিলে 2n হবে। এবার এখানে কিছু কিছু ক্রোমোসোম নাম্বার দেওয়া রয়েছে, যেমন হিউম্যানের 46, তাহলে গ্যামেটের হবে 23, গ্যামেটের ক্রোমোসোম নাম্বার হবে 23, পি এর 14, তাহলে গ্যামেটের নাম্বার হবে হচ্ছে 7, ফ্রুট ফ্লাই এর দেখো ডিপ্লয়েড হচ্ছে 8 এন্ড গ্যামেট হচ্ছে 4, ডগের 78, তো গ্যামেট হচ্ছে 39। আচ্ছা, এবার হচ্ছে হোমোলোগাস টাইপস অফ ক্রোমোসোমস। হোমোলোগাস ক্রোমোসোমস, হোমো কথাটার মানে হচ্ছে কি দোজ ক্রোমোসোমস যাদের সেম ট্রেট রয়েছে, সেম অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একসাথে অর্গানাইজ করা রয়েছে, যেমন আই কালার, হেয়ার কালার, হাইট, এগুলো সব একটা পার্টিকুলার লোকাইতেই প্রেজেন্ট থাকতে পারে। সেই একই লোকাইতে একই যদি এই ক্রোমোসোমে আই কালার একটা পজিশনে থাকে, ধরো 11 নম্বর জিনে আই কালার কে কোড করা, মানে আই কালার ইজ রেসপন্সিবল ফর দ্য 11th নাম্বার ক্রোমোসোম ইন ওয়ান অফ দ্য ক্রোম্যাটিডস, তাহলে তার পাশের ক্রোম্যাটিড মানে সিস্টার ক্রোম্যাটিডেরও 11 নম্বর ক্রোমোসোমেই আই কালারের আরেকটা অ্যালিল রয়েছে, দুটো তো অ্যালিল, একটা ডমিনেন্ট অ্যালিল একটা রিসেসিভ অ্যালিল থাকে, তো সেই হিসেবে আর কি বলা হচ্ছে পেয়ার্ড ক্রোমোসোমস উইথ জিনস ফর দ্য সেম ট্রেট অ্যারেঞ্জড ইন দ্য সেম অর্ডার। এই যে বলেছে হোমোলোগাস ক্রোমোসোমস মে হ্যাভ ডিফারেন্ট অ্যালিলস, মানে ডমিনেন্ট রিসেসিভ হতে পারে, সেটা প্রবলেম না। অ্যালিল মানে তোমরা জানো জিন ফর্ম অফ ইচ ভেরিয়েশন অফ আ ট্রেট অফ অ্যান অর্গানিজম। Meiosis কি? Meiosis is the process of cell division in which gametes are formed and the number of chromosomes is halved. এটা তো বললামই, so that sexual reproduction and zygote formation can occur. জাইগোটটা কি? জাইগোট হচ্ছে কি যখন দুটো এন মানে স্পার্ম এন্ড এগ যখন মিলিত হবে তখন ফার্টিলাইজড এগ তৈরি করবে, সেটার নাম্বার হবে ডিপ্লয়েড, মানে সেটা হচ্ছে 2n। এবার আসছে স্টেজেস অফ মিওসিস। স্টেজেস অফ মিওসিসে কি আছে? ইন্টারফেস সেম, ক্রোমোসোমস রেপ্লিকেট করবে, ক্রোমোসোম কনসিস্ট অফ টু আইডেন্টিক্যাল সিস্টার ক্রোমাটিডস, কিন্তু এখানে আবার প্রোফেজ 1 বলে একটা জিনিস রয়েছে যেখানে ইচ পেয়ার অফ হোমোলোগাস ক্রোমোসোমস কাম টুগেদার টু ফর্ম টেট্রাড, তার মানে চারটে আসবে। ইচ পেয়ার অফ হোমোলোগাস মানে
এক একটা ক্রোমোজোমের একটা একটা ছিল পেয়ার, সেগুলো পেয়ার আপ করলে কি হবে, চারটে ফর্ম করবে। টেট্রাড মানে two homologous chromosomes come together and 4 chromatids overlap. নেক্সট হচ্ছে এগালো প্রোফেজ মানে এটা হয়। একটা ফেনোমেনন হচ্ছে যে ক্রসিং ওভার। টেট্রাডস আর সো টাইটস দ্যাট নন সিস্টার chromatids from the homologous pair actually exchange genetic material. টেট্রাডস গুলো যদি ক্লোজ টু ওয়ান অ্যানাদার হয় তাহলে তাদের জিনের মধ্যে ক্রসওভার হতে পারে। এই এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়াল ডিউরিং এইটা যেটা হয় সেটা লেট প্রোফেজ 1 অফ মিওসিসে হলে হতে পারে এবং রেজাল্টস ইন নিউ কম্বিনেশন অফ অ্যালিলস। নেক্সট হচ্ছে মেটাফেজ 1। মেটাফেজ 1 এ কি হয়, হোমোলোগাস ক্রোমোসোমস লাইন আপ টুগেদার। মেটাফেজে যেটা হয় একটা জায়গায় দে লাইন আপ টুগেদার and in the middle independently of each other. অ্যানাফেজে আবার সেই স্পিন্ডল ফাইবার অ্যাটাচড হবে সেন্ট্রোমিয়ারসে, attached to the centromeres of each pair। প্রত্যেকটা ক্রোমাটিডের সাথে একটা একটা করে স্পিন্ডল ফাইবার অ্যাটাচড হবে এবং হোমোলোগাস ক্রোমোসোমস গুলো সেপারেট হয়ে আলাদা আলাদা দুটো এন্ডে পৌঁছে যাবে। সেন্ট্রোমিয়ারস ডু নট স্প্লিট লাইক দে ডু ইন মাইটোসিস। এটা একটা ওদের ক্যারেক্টারিস্টিক, সেন্ট্রোমিয়ার স্প্লিট করে না। নাও এক একটা সেল কি হবে, এক একটা ক্রোমোসোম ফ্রম ইচ হোমোলোগাস পেয়ার। মানে গ্রিনে যদি আমরা যে ছবিটা আগেরটা দেখলাম সেখানে যে ব্লু আর রেড দিয়ে সেগ্রেগেট করা হয়েছিল, এখানে আমরা তাহলে এই ক্ষেত্রে অ্যানাফেজ মানে আমরা কি দেখতে পাবো যে একটা সেলে ব্লু ক্রোমাটিডসই ব্লু সিস্টার ক্রোমাটিডস वाला যে ক্রোমোসোম ছিল সেটা গিয়ে পড়লো, আর একটা সেলের মধ্যে শুধুই রেড রইলো। তাহলে তারা কি হলো, তারা ইন্ডিভিজুয়ালি হোমোলোগাস ক্রোমোসোমস হলো। টেলোফেজ মানে কি হবে, তারে মেটাফেজ হয়ে গেছে, অ্যানাফেজ হয়ে গেছে, এবার টেলোফেজ মানে হবে স্পিন্ডল ফাইবারস ব্রেকডাউন হবে, ক্রোমোসোমস গুলো নিজেদেরকে আনফোল্ড করতে থাকবে এবং সাইটোপ্লাজম ডিভাইড করবে। এবং আর another cell division is needed because the number of chromosome has not been reduced। আর একটা সেল ডিভিশন হবে শর্ট ইন্টারফেজ, বাট সেকেন্ড ইন্টারফেজের ক্ষেত্রে কোনো রেপ্লিকেশন হয় না। and meiosis 1 এর যে স্টেজটা সেটা একটু ছোট্ট করে বলে দিয়েছে। প্রথমে meiosis 1 এ কি হচ্ছে, প্রোফেজ 1 যেখানে অলরেডি ডুপ্লিকেটেড ক্রোমোসোমস অ্যাপিয়ার, হোমোলগ সাইন্যাপস ক্রসিং ওভার, সাইন্যাপস মানে ক্রসিং ওভার, এবং স্পিন্ডল ফর্মেশন বিগিনস এন্ড নিউক্লিয়ার এনভেলপ ফ্র্যাগমেন্টস। এটা হচ্ছে প্রোফেজ 1 এ। মেটাফেজে কি হচ্ছে, মেটাফেজ 1 এ স্পিন্ডল ফর্মেশন হবে, অ্যালাইনমেন্ট হবে, কাইনেটোকোর ফাইবার বা স্পিন্ডল ফাইবারস প্রত্যেকটা হোমোলোগাস ক্রোমোসোমের সাথে অ্যাটাচ করবে এট অপোজিট পোলস, এন্ড অ্যানাফেজ মানে কি হবে, সেগুলোকে টানবে, সেপারেট করার চেষ্টা করবে, সাইটোকাইনেসিস স্টার্ট হবে যেখানে সাইটোপ্লাজম ব্রেকডাউন হবে, মানে সাইটোপ্লাজমিক ডিভিশন হবে, এবং টেলোফেজ মানে কি হবে, স্পিন্ডল ডিসঅ্যাপিয়ার করবে, নিউক্লিয়াস এনভেলপ প্রত্যেকটা সেলের আলাদা আলাদা দুটো যে নিউক্লিয়াস আলাদা হয়ে গেল সেখানে প্রত্যেকটার অ্যারাউন্ডে একটা করে নিউক্লিয়ার এনভেলপ তৈরি হবে, chromosome is still duplicated and cytokinesis results in the formation of 2 daughter cells. Meiosis 2 is basically just like mitosis, but remember the chromosomes did not duplicate in interphase। এটা বারবার বলে দিচ্ছে যে মিওসিস এর ক্ষেত্রে কিন্তু একবারই রেপ্লিকেশন হবে, দুবার হবে না। মাইটোসিস এর মতো হলেও ক্রোমোসোম did not duplicate in interphase 2। প্রোফেজ 2 আবার আসবে, ক্রোমোসোমস begin to line up in the middle, সেম জিনিস, স্পিন্ডল ফাইবার ফর্ম হবে, ক্রোমোসোম মেটাফেজ 2 ফেজে মেটাফেজ প্লেটে ফর্মেশন করবে, অ্যানাফেজ 2 তে কি হবে, সেন্ট্রোমিয়ার স্প্লিট করবে, সিস্টার ক্রোমাটিড সেপারেট হবে, দুটো আলাদা পোলে যাবে, টেলোফেজে কি হবে, নিউক্লিয়াস রিফর্ম করবে, স্পিন্ডল ফাইবার গুলো ডিসঅ্যাপিয়ার করে যাবে, এন্ড সাইটোপ্লাজমটা ডিভাইড হয়ে যাবে ইনটু 2, এন্ড আমরা দুটো আলাদা ডটার সেল দেখতে পারবো, এন্ড এদের ক্রোমোসোম নাম্বার উইল বি রিডিউসড টু হাফ। দে ওয়ন্ট বি 2n এনিমোর, তারা সবাই n হয়ে যাবে। প্রোফেজ 2 মানে মিওসিস 2 এর প্রোফেজ 2 এবার আমরা দেখব, ক্রোমোসোম স্টিল ডুপ্লিকেটেড, স্পিন্ডল ফর্মেশন বিগিনস, নিউক্লিয়ার এনভেলপ ফ্র্যাগমেন্টস, মেটাফেজে আবার সেই ডুপ্লিকেটেড ক্রোমোসোমস গুলো অ্যালাইনড হবে, কাইনেটোকোর ফ্যাক্টরস গুলো ফাইবারস গুলো অ্যাটাচড হবে ক্রোমাটিড পয়েন্টস টু অপোজিট পোলসে, সেন্ট্রোমিয়ার ডিভাইড করবে, দেন সাইটোকাইনেসিস বিগিন হবে, স্পিন্ডল ফাইবার ডিসঅ্যাপিয়ার করে গেলে কি হবে, নিউক্লিয়ার সাইটোকাইনেসিস হবে, নিউক্লিয়ার ডিভিশন হয়ে যাবে, দুটো আলাদা ডটার নিউক্লিতে সেপারেশনটা হয়ে যাবে। থ্যাংক ইউ।